সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান তপু। তোমরা যারা এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা আছো, আজকে তোমাদের রিভিশনের প্রথম ক্লাস। এর আগের ভিডিওতে কিন্তু আমি রক্তকণিকা টপিক, রক্ত সঞ্চালনের যে অধ্যায়টা আছে এটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে রক্তকণিকা আর একটা আছে রক্তবাহিকা এবং হৃৎপিণ্ড। তো রক্তকণিকা টপিকের যে সাজেশন দেওয়া হয়েছিল ওই সাজেশনের উপর আমি বলছিলাম এবার বই থেকে তোমাদের দেখাই দেবো ধাপে ধাপে তুমি কতটুকু অংশ পড়বা, কতটুকু অংশ অ্যান্সার করবা। এখন বায়োলজি সাবজেক্টের ক্ষেত্রে কি বিষয়, বই তোমার সম্পূর্ণ যদি প্রপারলি না জানা থাকে তুমি এখান থেকে এইচএসসিতে অন্তত পার হতে পারবা, কিন্তু অ্যাডমিশনে যে চরম আকারে ধরা খাবা তুমি। এবং তোমার টার্গেট যদি থাকে মেডিকেল, এখনও বলছি এখনও সম্ভব, যদি বইটা তুমি সম্পূর্ণ পরিপূর্ণভাবে খুব ভালো করে ক্লিয়ার করতে পারো, তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই একদম খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এর আগের যে সাজেশন ক্লাস ছিল রক্তকণিকা, এই সাজেশন ক্লাসে প্রথমে জ্ঞানমূলক যে প্রশ্ন বলছিলাম, রক্ত কি, রক্ত লাল দেখায় কেন, শিশুদের দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত, হেমাটোপয়েসিস কি, আকৃতিতে সর্ববৃহৎ শ্বেত রক্তকণিকা কোনটা। দেখো পাশে কিন্তু বোর্ডও দেওয়া আছে, কত বোর্ডে কতবার আসছে। তো এই যে জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আছে, এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো এখন বই থেকে আমি একদম সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখো, রক্ত কি। এটা হচ্ছে কি কোশ্চেন, জ্ঞানমূলক কোশ্চেন। ক নম্বর কোশ্চেন, রক্ত কি। তো রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত তরল যোজক টিস্যুকে কি বলা হয়, রক্ত বলা হয়। ঠিক আছে, তাহলে রক্ত কি, এটা হচ্ছে প্রথম জ্ঞানমূলক কোশ্চেন। এরপরে দেখো পরের টপিকে যে রক্ত লাল দেখায় কেন, রক্ত কেন লাল দেখায়। তো রক্তের উপাদানের ভিতরে দেখো বলেছে লোহিত রক্তকণিকার আধিক্যের কারণে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন। লোহিত রক্তকণিকার আধিক্যের কারণে রক্ত কি দেখায়, লাল দেখায়। খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে বইতে সবগুলো। তুমি যে কোশ্চেনগুলো বোর্ড হিসেবে যদি জ্ঞানমূলক কোশ্চেন গাইডেও খোঁজো খুব সুন্দরভাবে পাবা, কিন্তু বই থেকে যদি সম্পূর্ণভাবে পড়তে চাও বই থেকে দাগাই দিচ্ছি ধাপে ধাপে প্রত্যেকটা। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো এই যে এখান থেকে একটা কোশ্চেন ছিল বোর্ড কোশ্চেন, প্রতি ঘন মিলিমিটার রক্তে শিশুদের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কত। লোহিত রক্তকণিকার সংখ্যা দেখো 60 থেকে কত 70 লাখ। এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন। ঠিক আছে, বোর্ড আসে কোশ্চেন যে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা শিশুদের দেহে কত। তাছাড়াও এর পরেও দেখো এই জায়গা পূর্ণবয়স্ক পুরুষে কত, পূর্ণবয়স্ক স্ত্রী দেহে কত, সবগুলো কিন্তু এখান থেকে দেওয়া আছে। ভ্রূণ দেহে কত থেকে কত লাখ, এখান থেকে সম্পূর্ণ পড়তে পারো, কারণ এখান থেকে বাকি জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে। পরবর্তীতে দেখো যে জ্ঞানমূলক কোশ্চেনটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে হেমাটোপয়েসিস কি। মানবদেহে 3 ধরনের রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো এই 3 ধরনের রক্তকণিকা যে প্রক্রিয়ায় সৃষ্টি হয় এটাকেই কি বলা হয়, হেমাটোপয়েসিস। তাহলে দেখো জ্ঞানমূলক কোশ্চেন হেমাটোপয়েসিস, তাহলে রক্তকণিকা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, হেমাটোপয়েসিস। এর পরবর্তীতে দেখো আকৃতিতে সর্ববৃহৎ শ্বেত রক্তকণিকা কোনটা। তো আকৃতিতে সর্ববৃহৎ শ্বেত রক্তকণিকা হচ্ছে মনোসাইট। আকৃতিতে সর্ববৃহৎ শ্বেত রক্তকণিকা কোনটা, মনোসাইট। ওকে, তাহলে মনোসাইট শ্বেত রক্তকণিকা। তোমরা যারা ভিডিওটা দেখছো, দেখো এই ভিডিওটায় আমি যে ক্লাসটা এখন করাচ্ছি এটা হচ্ছে রিভিশনের প্রথম ক্লাস, এবং আগের ভিডিওতে কিন্তু আমি রিভিশনের জন্য যে সাজেশন রক্তকণিকা সাজেশন সম্পূর্ণ দিয়ে আসছে। তো ওইটা যদি না দেখো যে আসলে কী কোশ্চেন এটাকে সলভ করা আছে তাহলে বুঝবে না। তোমরা আগে ওই ভিডিওটা দেখো, ওই ভিডিওতে দেখো জ্ঞানমূলক কোশ্চেনের সাজেশন দেওয়া আছে, এবং ওই সাজেশন বরাবর আমি সম্পূর্ণ এখানে রক্ত এবং রক্তকণিকা টপিকের জ্ঞানমূলক কোশ্চেনগুলো পূর্ণভাবে দেখাই দিচ্ছি। ঠিক আছে, পরবর্তীতে একটু নিচে গেলে রক্ততঞ্চন প্রক্রিয়া বা রক্ত জমাট বাঁধা। রক্ততঞ্চন প্রক্রিয়া কাকে বলে বা রক্ত জমাট বাঁধা। দেখো দেহের কোথাও যদি ক্ষত সৃষ্টি হয় বা অ্যান্ডোথেলিয়াম ওপরে আমাদের এই অংশ যদি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, দেখো রক্তবাহিকার অ্যান্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে এবং সংক্রমণ প্রতিরোধের জন্য যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফ্লাইবিন জালক। তোমরা জানো রক্ততঞ্চন প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য ক্লটিং ফ্যাক্টর আছে। কতটি ক্লটিং ফ্যাক্টর আছে, প্রায় 13টি ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটিং ফ্যাক্টর 13টার ভিতরে 4 নম্বরটা হচ্ছে ফ্লাইবিনোজেন। এই ফ্লাইবিনোজেন সম্পূর্ণ কি হয়, ফ্লাইবিন মনোমার সৃষ্টি করে, একে অপরের সাথে যুক্ত হয়ে ফ্লাইবিন জালক সৃষ্টি করে। তাহলে ওই কথাটাই বলেছে যে অ্যান্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে কি করে, ফ্লাইবিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষত স্থানে রক্ত থকথকে পিণ্ডে পরিণত হয়। এই প্রক্রিয়াকেই বলা হয় রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন। এটা গাজী আজমল স্যারের বই, খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা এই অংশগুলো তোমাদের পড়া আছে এর আগে। তারপরেও এই যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বই থেকে আমি দেখাই দিচ্ছি যে জ্ঞানমূলক কতটুকু অংশ তুমি এখান থেকে পড়বা। পরবর্তীতে যাও, এরপরে আছে সিরাম কি। রক্ত জমাট বাঁধা হয়ে গেছে, এখন রক্ত জমাট বাঁধা থেকে যে পরবর্তীতে হলুদ তরল পদার্থ বেরিয়ে আসে এটাকে বলা হয় সিরাম। তাহলে রক্ত জমাট বাঁধা অংশ শুকিয়ে গেলে পরে যে আমরা দেখি একটা হলুদ রঙের তরল পদার্থ বের হয়ে আসে, এটার নামই কি, সিরাম। ওকে, এবারে দেখো লসিকা কি। লসিকা কাকে বলে, জ্ঞানমূলক কোশ্চেন। লসিকা কাকে বলে, টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে
টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে বর্ণহীন তরল পদার্থকে কি বলা হয়? লসিকা বলা হয়। তাহলে এখান থেকে দেখলাম সিরাম, সিরামের ক্ষেত্রে কি সিরাম হলুদ বর্ণের তরল পদার্থ এবং কি লসিকা বর্ণহীন পদার্থ, ঠিক আছে এই জিনিসটা। তাহলে একটা বর্ণহীন আর একটা কিন্তু হলুদ, দুইটা কিন্তু গুলাই যেও না। আবার রক্তরসও কিন্তু হলুদ রঙের তরল পদার্থ, ঠিক আছে, হলুদ রঙের। আচ্ছা, পরবর্তীতে দেখো আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কাইল কি? কাইল। তো লসিকার ভিতরে দেখো লিপিডের এই অংশের ভিতরে আছে চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। তাহলে চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় কিসের পরিমাণ? ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। তখন এই ধরনের লসিকাকে কি বলা হয়? কাইল বলে। এবং এটা দুধের মতো সাদা দেখায়। তো চর্বিযুক্ত যখন অধিক পরিমাণে তুমি খাবার খাবা, লসিকা কি দেখাবে? সাদা দেখাবে, দুধের মতো সাদা, ঠিক আছে। তখন এটাকে কি বলা হয়? কাইল বলা হয়। তাহলে এই ছিল তোমার সর্বমোট জ্ঞানমূলক কোশ্চেন সাজেশনের। এখন দেখো একদম প্রথমের দিক চলে যাই, যে সাজেশনে দেখো প্রথমে এই জায়গা যে গঘমূলক কোশ্চেন, সিকিউ কোশ্চেন যেগুলো দিতেছে, রক্তরসের কাজ। তো রক্তরসের কাজ, এখান থেকে রক্তরসের কাজ আছে শ্বেত রক্তকণিকা সম্পর্কে বর্ণনা এবং কাজ, লোহিত শ্বেত রক্তকণিকার তুলনা, লোহিত অনুচক্রিকার তুলনা, এই সম্পূর্ণ রক্ততঞ্চন প্রক্রিয়া এবং রক্তকণিকার কাজ সম্পূর্ণ এগুলো দেখাই দেবো। আসো, তো প্রথমে আছে রক্তরসের কাজ। দেখো রক্তের উপাদান, রক্তের উপাদানের পরে যে নিচের দিকে এই জায়গা আছে দেখো রক্তরসের কাজ, এটা সিকিউ বোর্ড কোশ্চেন, বোর্ডে আসছে রক্তরসের কাজ। তো এখন এইখানে তো রক্তরসের কাজ কয়টা কাজ আছে দেখো? 10টা। তো 10টা কাজ না, তুমি এইখান থেকে 7 থেকে 8টা কাজ করবা। কয়টা কাজ করবা? 7 থেকে 8টা কাজ রক্তের, যে কোনো 7 থেকে 8টা, এবং শর্ট করে পড়বা। দেখো কীরকম করে পড়বা। রক্তের তারল্য রক্ষা করে, রক্তরসে বিভিন্ন যে রক্তকণিকা পদার্থ থাকে, দ্রবীভূত পদার্থ সর্বত্র বহন করে, পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত করে, নির্গত বজ্র পদার্থ রেচনের জন্য বৃক্কে নিয়ে আসে, অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে পরিণত হয় এবং অল্প পরিমাণ অক্সিজেন বাহিত হয়, ঠিক আছে। তাহলে এই যে ছোটো ছোটো করে মনে রাখা, এইভাবে কয়টা? 7টা থেকে 8টা কাজ তুমি এখানে রক্তরসের কাজ তুমি এখান থেকে খুব সুন্দর করে মনে রাখবা, ঠিক আছে। এখন লোহিত রক্তকণিকার কাজ আছে পরবর্তীতে, এই লোহিত রক্তকণিকার কাজ, ঠিক আছে। লোহিত রক্তকণিকার কাজ কিন্তু সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি এখান থেকে লোহিত রক্তকণিকার কাজটা পড়বা, লোহিত রক্তকণিকার কাজ, ঠিক আছে। সম্পূর্ণ এখন পড়াই দিতে গেলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক লং। তো তোমার আমি দেখা দিচ্ছি কোনগুলো পড়বা, এগুলো নিজ দায়িত্বে তুমি পড়ে নেবা। আমি সুন্দর করে দেখা দিচ্ছি, দেখো কীভাবে পড়বা। এটা অধিকাংশ অক্সিজেন এবং কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, সান্দ্রতা ও ঘনত্ব রক্ষা করে, অম্লক্ষারের সাম্যতা রক্ষা করে, অ্যান্টিজেন দেখো মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়ে লোহিত রক্তকণিকা সাহায্য করে, বিলিরুবিন বিলিভার্ডিন উৎপন্ন করে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে এই যে এইগুলো আছে শর্টভাবে যেগুলো আছে এগুলো তুমি মুখস্থ করার ট্রাই করবা, মুখস্থ করবা, ঠিক আছে, এবং মনে রাখবা। পরবর্তীতে দেখো নিচের দিকে আমরা চলে যাই, শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার প্রকারভেদ এবং কাজ যখন তোমাকে বর্ণনা করতে বলবে, মনে রাখবা শ্বেত রক্তকণিকার 5 ভাগে ভাগ করা হয়, প্রধানত প্রথমে 2 ভাগে, ঠিক আছে। একটা দেখো 2 ভাগে ভাগ করার ভিতরে একটা আছে দানাবিহীন, যেটাকে বলা হয় অ্যাগ্রানিউলোসাইট। কি বলা হয়? অ্যাগ্রানিউলোসাইট। এটা হচ্ছে দানাদার গ্রানিউলোসাইট, দানাদার গ্রানিউলোসাইট। এবার আসো তুমি দানাবিহীন, তুমি বলবা যে কোনগুলো? দানাবিহীন 2 প্রকার, মোনোসাইট আর কি লিম্ফোসাইট, মোনোসাইট এবং আরেকটা কি লিম্ফোসাইট, এই 2টা। এখন এর ভিতর থেকে কি পড়বা? এর ভিতর থেকে তুমি পড়বা হচ্ছে এটার আকার এবং এটা কি কাজ করে এবং কতদিনের আয়ুষ্কাল, এগুলো তুমি এখান থেকে পড়বা। দেখো মোনোসাইট অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াস বিশিষ্ট, এবং এটা দেখো বয়োবৃদ্ধির মানে বয়স বৃদ্ধির সাথে সাথে বয়স যত বৃদ্ধি পায় এটা বৃক্কের মতো বা ঘোড়ার খুঁড়ের মতো দেখায়, বৃক্কের মতো বা ঘোড়ার খুঁড়ের মতো। এর আয়ুষ্কাল 2 থেকে 5 দিন, এবং কাজ দেখো কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু খেয়ে কী করে? আক্রমণ প্রতিহত করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি? কোনো কিছুকে ভক্ষণ করে নিজের ভিতরে গ্রাস করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। সহজ ভাষায় বলে দিলাম। আচ্ছা, এবারে দেখো লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি? লিম্ফোসাইট কি? লিম্ফোসাইটের আয়ুষ্কাল এই জায়গায় 100 থেকে 120 দিন, এবং এটা 3 ধরনের। দেখো 3 ধরনের কি কি? টি কোষ, বি কোষ, এনকে কোষ। এখন এর ভিতরে কাজ করবা। টি কোষ, কোষ মাধ্যমে অ্যানাক্রোমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রক্ত মাধ্যমে অ্যানাক্রোমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনকে বা ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল এখান থেকে কি? এটা অত্যন্ত বিষাক্ত এবং বিপজ্জনক, যা ভাইরাসের সংক্রমণে দ্রুত সাড়া প্রদান করে, ঠিক আছে। এইটা আমি আবার বলছি, এটা কিন্তু রিভিশন ক্লাস। এটা ওই প্রথমে তুমি 28 ব্যাচের মতো এখন ওই যে নতুন না, যে তোমাকে আস্তে আস্তে ধরে ধরে সম্পূর্ণ করাইতে হবে। তোমার যদি রিভিশন দিতে হয় এভাবে সম্পূর্ণ রিভিশন দিতে হবে, যাতে 70 থেকে 80% তোমার কাভার হয়ে যায়। 100% যদি এখন কাভার করতে যাও সম্পূর্ণ রিভিশন করে, তুমি কিন্তু মডেল টেস্ট পরীক্ষায় কোনো সময় অংশগ্রহণ করতে পারবে না। মডেল টেস্ট পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস কোনোভাবেই তুমি শেষ করতে পারবে না। দেখো তারপরে দেখো পরবর্তীতে দানাদার বা গ্রানিউলোসাইট। দানাদার বা গ্রানিউলোসাইট দেখো 3 প্রকার: নিউট্রোফিল, ইউসিনোফিল,
বেসোফিল। তাহলে 3 প্রকার। এই 3 প্রকার দেখো, এর ভিতরে কি পড়বা তুমি 3 প্রকারের ভিতরে? এটা হচ্ছে নিরপেক্ষ, বর্ণ নিরপেক্ষ। নিউট্রোফিলের পরিমাণ পুরুষের রক্তকণিকায় কত থাকে? 40 থেকে কত 60%, মানে রক্ত সঞ্চালনের রক্তের কত পার্সেন্ট নিউট্রোফিল? 40 থেকে 60%। এবার দেখো এর আয়ুষ্কাল পড়বা 2 থেকে 5 দিন, এবং এরাও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু খেয়ে কী করে? প্রতিহত করে। এটাই এর কাজ। মোনোসাইট ও নিউট্রোফিলের কাজ একই। এরপরে চলে যাও ইউসিনোফিল। ইউসিনোফিলের ভিতরে কী পড়বে? এটা কত পার্সেন্ট এবং এরা কোন রঞ্জকে বর্ণ ধারণ করে? দেখো ইউসিনোফিল রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। আয়ুষ্কাল 8 থেকে 12 দিন, এবং এরা কী করে? অ্যালার্জি, পরজীবী ইত্যাদির বিরুদ্ধে কাজ করে। এবং যখন তোমার দেহে অ্যালার্জির পরিমাণ বেড়ে যাবে তখন অটোমেটিকলি ইউসিনোফিলের পরিমাণ বেড়ে যাবে। এটা কিন্তু কৃমির লার্ভা ধ্বংস করে। কিসের লার্ভা? কৃমির লার্ভা। দেখো ইউসিনোফিল লাল বর্ণ ধারণ করে, বেসোফিল নীল বর্ণ ধারণ করে, এবং এর আয়ুষ্কাল দেখো কত? 12 থেকে 15 দিন। বেসোফিল খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ কোশ্চেনে অনেকবার আসছে। হিস্টামিন নিঃসরণ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং হ্যাপারিন নিঃসরণ করে, যা রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আমাদের রক্তনালীর ভিতরে যে রক্ত চলে, রক্ত জমাট বাঁধে না কেন? হ্যাপারিন থাকে। হ্যাপারিন রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, এবং হিস্টামিন কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? বৃদ্ধি করে। এইটা হচ্ছে কাজ। তো পুরো শ্বেত রক্তকণিকার কাজ এই জায়গায় দেওয়া আছে দেখো। তাহলে আমরা যেখানে যতটুকু অংশ পড়লাম সেটা হচ্ছে মোনোসাইট নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে, বেসোফিল হ্যাপারিন ও হিস্টামিন ক্ষরণ করে। দুইটার কাজ আছে, রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হিস্টামিন। নিউট্রোফিল কি করে? জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিল কৃমির লার্ভা ধ্বংস করে। দেখো কৃমির লার্ভা ধ্বংস করে এবং অ্যালার্জিতে সাড়া দেয়। ওকে, তাহলে এই ছিল এখানে যে শ্বেত রক্তকণিকার বর্ণনা এবং কাজ। এরপর দেখো নিচের দিকে চলে আসে, একবারে নিচের দিকে। এখানে এই তুলনা, এই শখ যে কতবার আসছে, অনেকবার আসছে, যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার তুলনা, লোহিত রক্তকণিকা অনুচক্রিকার তুলনা, এইগুলা। তাহলে যদি বলে লোহিত এবং শ্বেত রক্তকণিকার তুলনা করবা, যদি বলে লোহিত রক্তকণিকার অনুচক্রিকার তুলনা, তাহলে এই দুইটা তুলনা করবা, ঠিক আছে? যদি তিনটাই চাই তুলনা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তাহলে তিনটারই তুমি এখান থেকে তুলনা করবা। এবার দেখো পরবর্তীতে এখান থেকে কি পড়বা? সংখ্যা পড়বা, নিউক্লিয়াসের সংখ্যা পড়বা, বর্ণ পড়বা, আয়ুষ্কাল পড়বা 120 দিন। এইটা আয়ুষ্কাল কিন্তু ভিন্ন হয়, তবে লিম্ফোসাইটে দেখানো হয়েছে। তুমি যদি না মনে থাকে 2 থেকে 15 দিনই মনে রাখবা, এবং অনুচক্রিয়া কত? 5 থেকে 9 দিন। আকৃতি পড়বা, কাজ পড়বা। এই যে 6টা কাজ এখান থেকে আসে, এই 6টা কাজে তোমাকে পড়া লাগবে, একটাও মিস দেওয়া যাবে না, গ নম্বরের কোশ্চেনে যদি আসে 3টা আসলে 3টাই বর্ণনা করতে হবে, 2টা আসে 2টা তুলনা করতে হবে। বোঝা গেছে? এখান থেকে পরবর্তী যে টপিক আছে সেটা হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। তো রক্ততঞ্চন প্রক্রিয়া ভালোভাবে মনে রাখার জন্য 1 2 3 4 এই 4টা ধাপ তোমাকে লিখতে হয়। আর যদি না থাকে এইখান থেকে এই যে ধাপ আছে 4টা ধাপ, এই 4টা ধাপ তোমাকে পড়তে হবে। আমি সহজ ভাষায় রক্ততঞ্চন প্রক্রিয়া একটু বর্ণনা করি। দেখো রক্ততঞ্চন প্রক্রিয়ায় রক্ততঞ্চনের জন্য 13টা ক্লটিং ফ্যাক্টর থাকলেও আমাদের অতি গুরুত্বপূর্ণ 4টা ক্লটিং ফ্যাক্টর। কয়টা? 4টা। তাহলে 4টা ক্লটিং ফ্যাক্টরের ভিতরে প্রথম যে ক্লটিং ফ্যাক্টরটা, কোনো রক্তের এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে রক্ত যখন বাইরে আসে, বাতাসে আসে, তখন হ্যাপারিন থাকে না, হ্যাপারিন নিষ্ক্রিয় হয়ে যায়। হ্যাপারিন যখন রক্তনালীর ভিতরে থাকে তখন রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, কিন্তু যখন নিষ্ক্রিয় হয়ে যায় তখন রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সম্পূর্ণ হয়, মানে শুরু হয়। ওই সময় রক্তের উপাদান থেকে রক্ততঞ্চনের একটা ফ্যাক্টর থ্রোম্বোপ্লাস্টিন, এটা বাইরে নির্গত হয়। এখন থ্রোম্বোপ্লাস্টিন কি করে? ক্যালসিয়াম 2+ আয়ন আছে, ক্যালসিয়াম 2+ আয়নের সহায়তায় থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম 2+ আয়নের সহায়তায় কি করে? প্রোথ্রম্বিনকে। তাহলে এই প্রোথ্রম্বিন এটাও একটা ক্লটিং ফ্যাক্টর, কিন্তু এটা কি ছিল? নিষ্ক্রিয় অবস্থায় ছিল। সামনে প্রো, কোনো কিছুর লাস্টে দেখবে এনজাইম বা প্রোটিন সামনে প্রো থাকলো, এটা মানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এইটাকে নিষ্ক্রিয়কে সক্রিয় থ্রম্বিনে রূপান্তর করে। তাহলে প্রথমে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে রক্ত থেকে যে উপাদান বেরোয় সেটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, ওইটা ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে রূপান্তর করছে। এই থ্রম্বিন পরবর্তীতে ক্লটিং ফ্যাক্টরের আরেকটা উপাদান ফ্রাইবিনোজেন, এই ফ্রাইবিনোজেনকে কিসে? ফ্রাইবিন মনোমারে পরিণত করে। পরে এই মনোমার পরস্পরের সাথে সংযুক্ত হয়ে ফ্রাইবিন পলিমার সৃষ্টি করে। এই ফ্রাইবিন পলিমারে রক্তকণিকাগুলো আটকে থকথকে লাল একটা পিণ্ডে পরিণত হয়, যেখানে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া কি হয়? সম্পূর্ণ হয়। তো রক্ততঞ্চনের যে উপাদান বা ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, রক্ততঞ্চনের যে প্রোটিন উপাদানগুলো আছে, এরাও কি এক ধরনের কি প্লাজমা প্রোটিন, প্লাজমায় থাকে প্রোটিন অবস্থায়, ঠিক আছে? তো আমাদের 1 2 3 4 এই 4টা লাগবে, ফ্রাইবিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+ আয়ন। ওকে, এই 4টা অতি গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল তোমার হচ্ছে যে কোশ্চেন, রক্ত এবং রক্তকণিকা টপিক থেকে বিগত সালে বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে এবং গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি এইগুলো পড়ো তাহলে 80% তোমার কাভার হয়ে গেল। এবং জ্ঞানমূলক কোশ্চেন কিন্তু দেখাইছি, এবং যেগুলো কোশ্চেন আছে এইখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন। আমি বলে দিচ্ছি অনুধাবনমূলক কোশ্চেন, সেটা হচ্ছে
রক্তকে রক্তকণিকা কেন বলা হয়, কেন কোষ বলা হয় না? কারণ এর ভিতর কি কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। রক্তকণিকা একটা থেকে বিভাজিত হয়ে একাধিক রক্তকণিকা সৃষ্টি হয় না মাইটোসিস অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। ওকে, বা হচ্ছে মাইটোসিস অ্যামাইটোসিস বলতে মাইটোসিস এবং মায়োসিস প্রক্রিয়ায়, ওকে, বা কোষ বিভাজন প্রক্রিয়ায় এটা তো সৃষ্টি হয় না। রক্তকণিকা সৃষ্টি হয় অস্থিমজ্জা থেকে। এর জন্য কি রক্তকে রক্তকণিকা বলা হয়, এটাকে কোষ বলা হয় না। তো তোমাদের জন্য আজকে এই পর্যন্ত। এই রিভিশনের ফার্স্ট ক্লাস কেমন লাগলো, কতটুকু জানতে পারলে, কতটুকু তোমার জন্য হেল্পফুল হয়েছে অবশ্যই জানাবে, এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর হচ্ছে এই জায়গায় ফেসবুকের লিঙ্ক থাকবে, অবশ্যই ফলো করে দিবে। এবং বিস্তারিত যদি যে কোনো প্রকার তোমার সাহায্য বা হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাইকে ধন্যবাদ।